উকুলেলেতে বা দোতারাতে টোটাল কতগুলো নোট থাকে আজকে চলেন আমরা খাতা কলমে দেখব। এখন প্রথমত যে আমরা যে সারেগামাগুলো বাজাই, তাই না? সারেগামা দিয়েই কিন্তু আমরা পৃথিবীতে যত রকম গান আছে সব বাজাই। এখন চিন্তা করে দেখেন যে আমরা একটা গান বাজাবো, অবশ্যই আমাদের গান বাজাতে হলে গানের সুরের জন্য আমাদেরকে সারেগামাটাকে ব্যবহার করতে হয়। তাহলে সারেগামাটাই এক একটা কি নোট, সাটা একটা নোট, রেটা একটা নোট। এখন টোটাল সারেগামা হয় কয়টা দেখেন তো, এক, সা, রে, গা, মা, পা, ধা, নি। টোটাল নোট হইল 60টা, বা পুনরায় যদি সা বলি টোটাল হয় 8টা। এখন এগুলো তো সা রে গা মা, এটাকে আমি সুর হিসেবে নাম প্রকাশ করলাম, সাটা একটা সুর। এখন এটার তো নাম আছে, এটাকে যদি আমি হিসেব করতে চাই, এই নামগুলোকে প্রচার করে বা ইয়ে করে কি দিয়ে জানেন? সেটা হচ্ছে অ্যালফাবেট দিয়ে। যেমন ধরেন এই যে এ, তাই না? এটা ধরেন যে আপনার এটা সা, কথার কথা কি এটা সা। এখন এখানে দেখেন টোটাল এ, তার পরবর্তীতে এ শার্প বা এ হ্যাশ বলে একটা জিনিস হয়, এর পরবর্তীতে বি, সি, সি শার্প, ডি, ডি শার্প বা হ্যাশ, ই, এফ, এফ শার্প, এ জি, জি শার্প। এখানে টোটাল নোট হইলো কয়টা দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে টোটাল 12টা নোট হইল না? কারণ আপনারা অনেকে বলতে পারেন যে সারেগামা তো 7টা বা 8টা, তাহলে টোটাল এতগুলো নোট কীভাবে হইল? আমি সেটাও একটু পর আপনাদেরকে আলোচনা করি বা বিস্তারিত। এখন ধরেন আপনার এই 1 নাম্বার তার, আমরা উকুলেলে যখন টিউন করেছি, এই 1 নাম্বার তারটা আপনার এতে ছিল, একদম নিচে যেটা, সেটা 1 নাম্বার তার। এটা এতে ছিল। এটা যদি আমি কোথাও না ধরে বাজাই তাহলে বাজতেছে এ। যখন আমরা টিউন করি তখন কি এ বি সি ডি এগুলোর কিন্তু হিসেব থাকে। তো ধরেন 1 নাম্বার তারটা এ, যখন আমি কোথাও না ধরে বাজিয়েছি তখন বাজলো আমার এ। এখন যদি আমি 1 নাম্বার তারের 1 নাম্বার ঘরে ধরি এভাবে, তখন বাজবে কি জানেন? এ শার্প বা এ হ্যাশ। এর পরবর্তীতে যদি 2 নাম্বার ঘরে ধরি তাহলে বাজবে কি? এ হ্যাশের পর কি আছে? বি। এখন দেখেন প্রতিটারই হ্যাশ আছে, এরও হ্যাশ আছে, সিরও হ্যাশ, ডিরও হ্যাশ, তার পরবর্তীতে এফেরও হ্যাশ, জি এরও হ্যাশ। কিন্তু এই যে বি এবং ই, এই দুইটার কোনো হ্যাশ বা শার্প হয় না। এটা কেন হয় না সেটা আমি আপনাদেরকে একটু পরে বলি। তবে মাথায় রাখেন যে বি, যদি আপনি এ, এ হ্যাশ, তারপরে বি, বিতে আসেন, বি এর পর আপনার ডিরেক্ট সিতে যাইতে হবে। বি শার্প বা হ্যাশ কিছুই লেখা যাবে না বা হবে না। তাহলে কি দাঁড়ালো যে 1 নাম্বার তারটা যদি আমার এ হয়, তার পরবর্তীতে দেখেন এ, এ শার্প, বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, জি শার্পের পর কী আসে আবার দেখেন তো? এ। পুনরায় এতে চলে আসলো 12 নম্বর। এটা কিন্তু 12 নম্বর ঘর আছে, টোটাল 12টা সুর। এখন এই যে এটা আর এটা একই, এইটাও এ, আবার কোথাও না ধরে বাজালে এটাও এ। এখন এটাকে বলে অক্টেভ। এখন কীরকম সেটা? যে জিনিসটা এই যে সার্কেল আকারে কিন্তু ঘুরতে থাকে। এই যে আমি যে এখানে এ দিয়ে শেষ করলাম, পরবর্তীতে যদি আমি আবার এই ঘরটায় আসি তখন আবার আমার এ শার্প হবে। অর্থাৎ এই যে সার্কেলটা এই তারগুলোতে ঘুরতে থাকে। এখন চিন্তা করে দেখেন আমার এটা ডিতে আছে, 2 নম্বর তার, বা ডিতে টিউন করা আছে উকুলেলে, এটা ডি। তাহলে ডি এর পরবর্তীতে কী আছে দেখেন তো? ডি শার্প। তারপরে কি আছে? ই। তারপরে আছে এফ, এফ শার্প, জি, জি শার্প। এভাবে করে একটা সার্কেল আকারে নোটগুলো ঘুরতে থাকে। এখানে একটা ব্যাপার থাকে, এটাকে অক্টেভ বলে। বলে না ওই যে টিউন করার সময় A3, তারপর G4। কারণ অক্টেভ জিনিসটা পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব। এখন চিন্তা করে দেখেন যে এটা আমার 2 নম্বর তারটা এতে বাঁধানো আছে। এ কোথাও না ধরে বাজালে 2 নম্বর তারটা এ বাজে। এখন আমি যদি এই ঘরটাতে ধরি না, এটা হলো এ শার্প, তাহলে এটাকে আমরা সা বলতে পারি। এটা সা।
আমরা জানি 2 নম্বর তার কোথাও না ধরে বাজালে বাজে সা, ধরেন আমার এটা এতেই আছে। এখন এর পরবর্তীতে এই ঘরটা আছে না, এ শার্প যেটা, এটা হচ্ছে কোমল রে, রে কোমল। আমরা জানি 2 নম্বর তারে 2 নম্বর ঘরে বাজালে বাজে রে, তাহলে এই যে এটা হচ্ছে শুদ্ধ রে বা রে। এর পরবর্তীতে এই যে সি কোনটা, কয় নম্বর দেখেন তো, 1 2 3 4, 1 2 3, 1 তো ওপেন, কোথাও না ধরে বাজালে 1, তারপর 2 3, 1 2 3, এই যে 4 নম্বর ঘরটা, এটা কি, এটা হচ্ছে কোমল গা, গা কোমল। এর পরবর্তীতে শুদ্ধ গা, শুধু গা, শুদ্ধ গা, শুধু লিখলাম। এর পরবর্তীতে আসে কি, মা। এর পরবর্তীতে আসে করিমা, মা করি। এর পরবর্তীতে আসে পা। এর পরবর্তীতে আসে কোমল ধা, ধা কোমল। এর পরবর্তীতে আসে কোমল ধার পরে শুধু ধা। এর পরবর্তীতে আসে নি, দুঃখিত, কোমল নি, কোমল নি। এর পরবর্তীতে আসে শুদ্ধ নি। এখন এটা কীভাবে আসে একটু পরে আপনাদেরকে বোঝাই আমি। নি, কোমল নি, শুদ্ধ নি, এই যে শেষে আবার এটা সা। দেখেন এখন যে এই যে সার্কেলটা যে তৈরি হলো, এ থেকে শুরু করে এই যে জি শার্প পর্যন্ত টোটাল সারেগামাটা কিন্তু আমার এখানে কভার হয়ে গেল। এই যে আমরা জানি যে যে ঘরের আমরা কোমল বের করতে চাইবো, যেমন ধরেন রে, এটার কোমল সুর আমরা বের করতে চাইলে রের এক ঘর সামনের দিকে বা মাথার দিকে আসলে আমরা কোমলটা পাই। তাহলে দেখেন রে, শুদ্ধ রে, এটা তার মানে এক ঘর সামনের দিকে গেলাম, এক ঘর উপরের দিকে গেলাম, মাথার দিকে কোমল রে পাইলাম। এখন যে কোনো নোটের ক্ষেত্রে যে গা, এটা হচ্ছে গা, গায়ের এক ঘর সামনের দিকে পাইলে আমরা গেলাম কোমল গা। এভাবে করে টোটাল এই যে 12টা নোট কিন্তু এখানে আমাদের তৈরি হলো। এখন এই 12টা নোট হচ্ছে কি, প্রতিটা এক একটা সুর। আমি আপনাদেরকে বলি না যে সুর হচ্ছে অনুভূতি। এখন এই যে কোমল যতগুলা সংখ্যা আছে, যে কোমল যতগুলো সংখ্যা আছে, এই একটা কোমল, এই একটা কোমল, তার পরবর্তীতে আপনার এই একটা কোমল, এই একটা কোমল, এই যে 1 2 3 4, চারটা এখানে কোমল সুর আছে। কোমল সুরগুলা একদম আপনার হুবহু কষ্টের সুর। কোমল কষ্টের সুরকে নির্দেশন করে বা কষ্টকে নির্দেশন করে, কষ্টের সুর। এখন সুর জিনিসটা অনুভূতি, আমি কিন্তু বরাবরই বলি। এখন ধরেন আপনার মনে কোনো কারণে কষ্ট আছে, কষ্টের যে একটা অনুভূতির ছাপ থাকে। আপনি কি বলে, ধরেন বাজারে গিয়েছিলেন, আপনি কিন্তু কিছু কিনতে চাইছিলেন ছোটোবেলায়, আপনার বাবা আপনাকে কিনে দেয়নি, আপনার মনে ভারী হওয়া বা একটা ভাব থাকে না, সুর দিয়ে মূলত এই জিনিসগুলো জাগানো সম্ভব। এই যে কোমল যে সুরটা আছে, রে, এই যে এই সুরটা মূলত ওই জিনিসগুলোকে নির্দেশন করে। শুধু একটা সুর দিয়ে এটা বোঝানো অসম্ভব, তবে যখন আরও কিছু সুর মিলিয়ে বাজাবেন তখন আরও জিনিসটা সুন্দর হয়। মানে আমরা বুঝতে পারলাম কোমল সুরটা কষ্টকে নির্দেশন করে, শুদ্ধ সুরগুলা রোমান্টিক বা ভালো লাগার জিনিসকে নির্দেশন করে। সুরের একটা বিশ্লেষণ কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এখানে, ভালো লাগা দেই, ভালো লাগা। এর পরবর্তীতে একটু আগে যে আমরা দেখলাম কি, বি এবং আপনার ই, এই দুইটার শার্প হয় না, তাই না?
বি এবং ই এই দুইটা শার্প হয় না। এই দুইটাকে যদি আমি সুরের ভাষায় বলি, সা এবং পা, এই দুইটা হচ্ছে সা আর পা, এই দুইটা হচ্ছে আপনি বলতে পারেন যে কি বলে এটাকে, এখন আমার যে এই যে কি বলে রে আছে না, রের কিন্তু একটা শুদ্ধ ভাগ আছে, একটা কোমল ভাগ আছে। অর্থাৎ আপনি একটা গানে যদি গানটাকে রের কোনো ব্যবহার থাকে গানে, তাহলে যদি কষ্টের গান হয় কোমল রেটার ব্যবহার হবে, যদি কষ্টের গান হয় সেটা। আর যদি শুদ্ধ সুরের বা রোমান্টিক গান হয় সেটাতে শুদ্ধ রের ব্যবহার হবে। কিন্তু সা, কোনো গানে যদি সায়ের ব্যবহার থাকে, এই সা সুরটা এমন, এটা কোমল সুরের সাথেও যায় এবং শুদ্ধ সুরের সাথেও যায়। অর্থাৎ এই সুরটাকে আমরা নিরপেক্ষ সুর বলতে পারি, সা এবং পা। অর্থাৎ আপনি চাইলে এটাকে কষ্টের সুরের সাথেও বাজাতে পারেন। এখন কষ্টের অনুভূতি আর রোমান্টিক অনুভূতি কিন্তু আলাদা। চাইলে কষ্টের অনুভূতি আর রোমান্টিক অনুভূতি একসাথে লাগালে সুর যে অনুভূতি দেয় এই জিনিসটা কিন্তু আমি পাবো না। শুধু যদি কষ্টের অনুভূতি পেতে চাই তাহলে অবশ্যই কষ্টের অনুভূতির জন্য যে নোটগুলো নির্দেশন করা আছে আমাকে সেগুলাই বাজাতে হবে। এবং শুধু যদি রোমান্টিক অনুভূতি চাই তাহলে রোমান্টিক অনুভূতির জন্য যে নোটগুলো আছে শুদ্ধ নোট সেগুলাই ব্যবহার করতে হবে আর কি। তবে এই সা আর পাটা এমন যে এটা কষ্টের সুরের সাথেও এটাকে আপনি মিলাতে পারবেন, রোমান্টিক সুরের সাথেও আপনি এটাকে মিলাতে পারবেন। এটাকে আমরা নিরপেক্ষ সুর বলতে পারি। তাহলে আমরা এখন সারেগামাটাকে দুইভাবে সাজাতে পারি, একটাতে সব কষ্টের সুর আর একটাতে সব রোমান্টিক সুর। কষ্টের সুরের সময় আমরা দেখেন তো সাটাকে ব্যবহার করতে পারবো। ধরেন প্রথমত রোমান্টিক সুর, রোমান্টিক সুরের সময় আমরা সাটাকে ব্যবহার করতে পারবো, হ্যাঁ পারবো, কারণ এটা নিরপেক্ষ সুর। যেহেতু রোমান্টিক সুর আমাদের এই কোমল নোট বা কষ্টের সুরের ব্যবহার হবে না, তাহলে রে বি। দেখেন তো কি, আমার রোমান্টিক সুর যদি এখানে সারেগামাতে বাজাই তাহলে কি দাঁড়ালো, সা, যে রে। সাধারণভাবে আমরা যে সারেগামাটা বাজাই সেটাই কিন্তু রোমান্টিক সুর। তাহলে এক ঘর যদি বাদ দেই, এক ঘর কি এ শার্প, এই ঘরটা এখানে এক ঘর বাদ দিলাম, তাহলে আসলো এখানে বি। এর পরবর্তীতে যেহেতু রোমান্টিক সুর অবশ্যই কোমল সুরের ব্যবহার হবে না, গা। তাহলে গা কোনটা, এই যে এখানে সা রে গা, গা পাইলাম। এর পরবর্তীতে মা, এই মার একটা ভাগ থাকে, এটা হচ্ছে করি। তো এই সুরটা হচ্ছে আপনার অনেকটা ব্যতিক্রম ধর্মী সুর, এটার আসলে গানেও খুব একটা বেশি ব্যবহার হয় না। তবে আপনি এই সাধারণত এই মাটাকেও আপনার কি বলে ওই কষ্টের সুর বা রোমান্টিক সুর দুইটার সাথেই ব্যবহার করা হয়। যেহেতু মায়ের আরেকটা ভাগ আছে করি, এটাকে বলে করিমা। এই সুরটা আসলে একটু ভিন্ন ধর্মী, তো এই কারণেই মাটাকেও আপনার কষ্টের সুর বা রোমান্টিক সুরের সাথে ব্যবহার করা হয়। তাহলে সা রে গা মা, রোমান্টিক সুরের সাথে আমরা পাইলাম সা রে গা মা। এর পরবর্তীতে যে পাটা আছে, একটু আগেই তো উল্লেখ করলাম সা এবং পা, এটাকে আমরা কষ্টের সুরের সাথেও নিতে পারি, রোমান্টিক সুরের সাথেও নিতে পারি। তাহলে আমরা অবশ্যই এটাকে নিতে পারবো পা। এর পরবর্তীতে যে এখানে কোমল ধাটা আছে, অবশ্যই যেহেতু রোমান্টিক সুর, কোমল মানে কষ্ট, কোমলটাকে আমরা নিতে পারবো না। তাহলে কি দাঁড়ালো, সা রে গা মা পা। এর পরবর্তীতে ধা, আমরা জানি এইটা কোমল ধা হয়, এইটা তার মানে কোমল নেব না, ধা। এর পরবর্তীতে নি আমরা নেব কোনটা, এই যে এইটাকে, কারণ আমাদের কষ্টের সুরের নির দরকার নাই, তার মানে নি এইটা, এই যে এটা। এর পরবর্তীতে আসে শেষে কি সা, তাহলে কি দাঁড়ালো, সা রে গা মা পা দা নি সা। রোমান্টিক সুর পেয়ে গেলাম। এখন এখান থেকে আপনি যদি রোমান্টিক সুরের নোটগুলোকে বাদ দেন কষ্টের সুর হয়ে গেল। তবে এখানে আর একটা সব থেকে বড় কথা আছে, আমরা বাজাই কি ফোক গান। এখন ফোক গানের ক্ষেত্রে আসলে কি হয় জানেন, একটা গানে ধরেন যে শুরুর এতটুকু সুর কষ্টের সুর, দেখা যায় পরে বাকি এতটুকু সুর রোমান্টিক সুর হয়, আবার বাকিটা কষ্টের সুর হয়। অর্থাৎ একটা গান বাজাতে হলে আমাকে প্রথমত ভিত্তি নির্বাচন করতে হবে যে গানটা মূলত কষ্টের সুরে নাকি রোমান্টিক সুরে, মেজর স্কেল নাকি মাইনর স্কেল, শুদ্ধ সুর নাকি কোমল সুর, প্রথমত এটা নির্বাচন করতে হবে। কারণ এই ফোক গানের ক্ষেত্রে আপনার এই ব্যাপারটা ঘটে আর কি, যে ভিত্তি কষ্টের সুরের বা রোমান্টিক সুরের ভিত্তি, কথার কথা এই যে এটুকু রোমান্টিক এটুকু রোমান্টিক, মাঝে হতে পারে আপনার এটুকু কষ্টেরও হয়। কিন্তু আপনি যদি ব্যান্ড গানের কথা চিন্তা করেন, একটা কষ্টের সুরের গান, সম্পূর্ণ গানটাই আপনার কষ্টের সুরের বাইরে কোনো সুর নেই। ফোক গানের ব্যাপারটা এরকমই আর কি। তো এখন সুরগুলা এগুলো জাস্ট খাতায় কলমে আমরা চিনলাম বা বুঝলাম। এখন যদি আপনি এইভাবে হিসাব করতে চান এখানে,
আপনি সারেগামাকে বের করতে পারবেন। আমি যদি এখানে আপনাকে বলে এই নিয়ম অনুযায়ী যদি আপনি এখানে হিসেব করেন, যেহেতু নিয়মের মধ্যে আছে না, আপনার কী বলে হিসেবের বাইরে একটাও যাবে না। যারা শিখতেছেন এটা অ্যাডভান্স টাইপের একটা ধারণা দিলাম আপনাকে, কী বলে একটু চেষ্টা করেন ধারাবাহিকভাবে বা ধাপে ধাপে শেখার, তাহলে আপনার শেখার যাত্রাও অনেক গুণে সহজ হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।